অবহেলা করে দেশ গড়া সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। ভাবমূর্তি পুনরুদ্ধার করে নারীর সুরক্ষায় কাজ করার নির্দেশ। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত সরকারের। শিশু ধর্ষণ মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের বিধান। জনগণ ভোট দিতে পারবে এমন নির্বাচনে অংশ নেবে বিএনপি বললেন তারেক। কোরআনের আলোকে মানবিক দেশ গড়তে চান জামায়াত আমির। এবং গণ আন্দোলনে হামলায় জড়িত ঢাবির 128 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। সালমানের বিরুদ্ধে 22,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন ও শৃঙ্খলা না থাকলে কোনো চিন্তা ও পরিকল্পনায় কাজে আসবে না। নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ভাবমূর্তি পুনরুদ্ধার করে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। সুরাইয়া মুনির প্রতিবেদন। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, 16 বছরের কালিমা সারা গায়ে মাখা আছে, সেই ইতিহাস বদলানো সম্ভব নয়। পুলিশ মানুষের বন্ধু ও আশ্রয়দাতা, এই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারলে অতীতের সব কথা মানুষ ভুলে যাবে। তোমরা পারবে, না পারার কিছু নেই। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করব, মানুষ ওটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো। অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে, তারা পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি, এই জিনিসটা করা। প্রধান উপদেষ্টা বলেন, নারীদের সুরক্ষা দিতে হবে, এটা অনেক বড় কাজ। রাষ্ট্রের অবহেলার কারণে সমাজে এটা দ্রুত বিস্তার লাভ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বহু সম্ভাবনার এই বাংলাদেশ এখানেই শেষ হয়ে যাবে। নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম। আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ। আমরা দেখো কি করতে পারি, সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটু দেখিয়ে ছাড়বো। আমাদেরকে সবাই গালিগালাজ করে, মন্দ বলে, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। নির্বাচনের সময় সব চাপ উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ বাহিনীকে নির্দেশও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা, এইটা আমরা প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে। দেশটা উড়ান দিতে হলে তার একটা মোমেন্টাম জেনারেট করতে হয়। এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আইন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে নিষ্ঠার সঙ্গে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আইনের পরিবেশ সৃষ্টি করা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদ সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, সংশোধিত আইনে ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও থাকছে। পর্যাপ্ত ডিএনএ ল্যাব না থাকাকে ধর্ষণের বিচার বিলম্বের অন্যতম কারণ উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শিগগিরই 2টি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে। সুরাইয়া মুনির আরেকটি রিপোর্ট। দীর্ঘসূত্রিতার কারণে ধর্ষণ মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত হন ভুক্তভোগীরা। এমন ঘটনা বহু পুরনো। তবে সাম্প্রতিক আলোচিত বেশ কয়েকটি ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। সংশোধন আনা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সভায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অনুমোদন পাওয়া নতুন আইনটি বিভিন্ন বিধান তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে।
এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ সময় রিজওয়ানা হাসান বলেন, পর্যাপ্ত ডিএনএ ল্যাব না থাকায় ধর্ষণের বিচার বিলম্বিত হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় কেবল একটি ডিএনএ ল্যাব আছে, শিগগিরই আরো 2টি ল্যাব বসানো হবে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আইনটি চূড়ান্ত অনুমোদনের পর বৃহস্পতিবার গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানান উপদেষ্টারা। ধর্ষণকালে বা ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয়, গুরুতর জখম বা সাধারণ জখম, সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি। আপনারা বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জনগণ ভোট দিতে পারবে এমন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতারে একথা বলেন তিনি। 1-11-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে এই ইফতার মাহফিল। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অবস্থান তুলে ধরেন বক্তারা। জনগণের অধিকার আদায়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিশেষ করে 1-11-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। এক্ষেত্রে অনলাইনের যোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা তারা করছে। জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তাদের নিয়ত ভালো ছিল না, সেই জন্য তারা সরকারের ব্যবস্থা পরিবর্তন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যেহেতু তাদের নিয়ত ভালো ছিল না, সেই জন্য তারা দুটো আইন পরিবর্তন করেছে। কিন্তু আমাদের নিয়ত ঠিক ছিল। 2/3 থাকার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়া পরিবর্তন করেননি সরকারের ব্যবস্থা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে, রাখতে সক্ষম। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতায় এলে কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে তাকওয়া ভিত্তিক রাষ্ট্র দরকার। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীতে রমাদান কনফারেন্স ও ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টর ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ। সিয়াম সাধনার উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করেন বক্তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সিয়ামের শিক্ষায় তাকওয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় জামাত। রমজান মাস কোরআনের বিজয়ের মাস। কোরআনের বিজয় না হলে কোনো তাকওয়ার অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এই তাকওয়ার বাংলাদেশ, এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। এদিকে গত 4 মার্চ বরগুনায় নির্যাতনের শিকার 7ম শ্রেণীর স্কুল ছাত্রীর পরিবারের খোঁজ খবর ও ভুক্তভোগীর বাড়িতে যান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নির্মম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী ও তার পরিবারের পাশে থাকার কথা বলেন জামায়াত আমির। এটা আমার হলে আমার অনুভূতি কি হতো, আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো। পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না। মহান আল্লাহর পর ভরসা করে
আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখি। রাষ্ট্র ক্ষমতায় আসলে কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তিনি। আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই, আমাদের কাছে মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য। ওবায়দুল হক মারুফ, মহাসংবাদ, ঢাকা। গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে, তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। গত 13 মার্চ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। হামলায় জড়িত অনেক সাবেক শিক্ষার্থীর একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। করোনা ভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এসইউ সেলিমের প্রতিবেদন। 2019-20 সালে কোভিড-19 বা করোনা ভাইরাসের আগ্রাসনে বিপর্যস্ত হয় গোটা বিশ্ব। সে সময় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি টাকা কেনার চুক্তি করে বাংলাদেশ। সোমবার দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক জানান, টিকা কিনতে 40,000 কোটি টাকা দেখানো হলেও প্রকৃতপক্ষে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। বাকি 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে যশোর 6 আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ পন্থায় সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের কথা জানান দুদক মহাপরিচালক। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শেরিকুজ্জামান ও অডিটর মোহাম্মদ হান্নানকে ঘুষ গ্রহণের মামলায় গ্রেফতার করা হয়। দুজনকে আজকে 5,000 টাকা ঘুষ সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। প্রবাসীদের প্রক্সি ভোটিং এর এখনো বিকল্প পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনা করা হবে। ইসি ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের প্রতিনিধির সঙ্গে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সানাউল্লাহ। এতে মালয়েশিয়ার রাষ্ট্রদূত নির্বাচন ব্যবস্থা সহ সংস্কার প্রস্তাবনায় নিজেদের সমর্থন আছে বলে জানান। এমআর আসাদের রিপোর্ট। প্রবাসীদের ভোটের সুযোগ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই সোমবার ওআইসিভুক্ত 19 দেশের সঙ্গে বৈঠক ডাকে নির্বাচন কমিশন। আহ্বানে সাড়া দেয় সংযুক্ত আরব আমিরাত, ইরান, কুয়েত, মরক্কো, পাকিস্তান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ব্রুনেই। ইসি ভবনে বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত নির্বাচন ব্যবস্থা সহ সংস্কার প্রস্তাবনায় নিজেদের সমর্থন জানান। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. নির্বাচন কমিশনের সক্ষমতা ও প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনার কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের বিভিন্ন প্রস্তুতি, আমাদের অর্গানোগ্রাম, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্ভাব্য এলাকা যেখানে আমাদের ওআইসিভুক্ত দেশসমূহ আমাদেরকে সহযোগিতা করতে পারে ইত্যাদি বিষয়ে তাদেরকে বলেছি। তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন, বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত।
সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও এখনও প্রক্সি ভোটিংয়ের বিকল্প পাওয়া যায়নি বলেও জানান তিনি। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে দেশগুলোর আগ্রহ আছে বলেও উল্লেখ করেন সানাউল্লাহ। প্রক্সি ভোটটা এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার। উনি একটা টেলিফোন কলে তার একজন সহযোগী বলে দিতে পারেন, তাকে তো আর কোনোখানে সমাবেশ করে লাইন বেঁধে ভোট দিতে হচ্ছে না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 23 মার্চের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে পূর্ব ঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী TLR শ্রমিকেরা। সকালে রেল ভবনে রেল সচিব ফাহিমুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তারা। এর আগে সকাল 11টার দিকে রাজধানীর আব্দুল গনি রোডে রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। পরে একটি প্রতিনিধি দল রেল ভবনের ভেতরে যায়। রোববারের মধ্যে তাদের সব পাওনা পরিশোধের আশ্বাস দেন রেল সচিব। আমরা তাদের বেতন না পাওয়ার ব্যাপারটি অত্যন্ত অমানবিক, অবশ্যই এটা আমরা বিশেষ করে ঈদের আগে এটা আমরা এই জন্য আমরা এত বেশি গুরুত্ব দিয়ে তাদের বেতন প্রাপ্তির ব্যাপারে সকালে ব্যক্তিগতভাবে আমি অর্থ সচিবের সঙ্গে আলাপ করেছি এবং এই ব্যাপারটি সলিউশনের দিকে যাচ্ছে 2-1 দিনের মধ্যে। কাজে এই বিষয়টি আমরা তাদের মেনে না নেওয়ার বিষয় না, তাদের টাকা পাওয়া দিয়ে কথা, তারা টাকা পেয়ে যাবে। প্রবাসীদের সমস্যা, রেমিটেন্স প্রবাহ ও নতুন শ্রমবাজার তৈরি নিয়ে সংবাদ সম্মেলন করেছে NRB রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। এতে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার, প্রবাসীদের সংসদ সদস্য হওয়ার সুযোগ সৃষ্টি সহ 9 দফা দাবি তুলে ধরা হয়। সকালে DRU-তে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার মিজানুর রহমান। আগামী যে জাতীয় নির্বাচন হবে, সংসদীয় নির্বাচনের আগে যাতে আমাদের ভোটের একটা রাইটের অধিকার হয়, আমরা যেন প্রবাস থেকে যেন আমরা ভোট দিতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো আমরা যে বিলিয়ন ডলার দিচ্ছি, তাহলে আমাদের একটু সার্থক হচ্ছে, যে আমাদের কষ্টটা অ্যাটলিস্ট একটু লাঘব হবে। যে আমরা যারা ডিউল ন্যাশনাল আছে, NRB আছেন, তাদেরকে কিন্তু এই দেশে অনেক সময় পার্লামেন্টারি ইলেকশনে, জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট করা রাইট দেওয়া হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি যে আমাদেরকে সে রাইট দিতে হবে। পরিবেশ অধিদপ্তর ঘেরাও করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ RC মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, ব্রামার সাবেক সভাপতি আসাদুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের বায়মান শাখার পরিচালক জিয়াউল হক সহ দুর্নীতিবাজ কর্মকর্তারা সিন্ডিকেট করে কুলিং গ্যাসের দাম বাড়িয়েছেন। গত সরকারের আমলে হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে তাদের সিন্ডিকেট। সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান RC মালিক ও শ্রমিকেরা। অধিকারগুলোকে না মেনে গ্যাসের জন্য আলাদাভাবে অনুমোদন দেওয়ার জন্য পায়তারা চলতেছে। সেজন্য আমরা এই রমজানে কষ্ট করে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল না যে রমজানে কাউকে কষ্ট দেওয়ার। আমরা ঈদের পরে আন্দোলনে যাব এবং কঠোর আন্দোলনে যাব। দেশের বাইরের খবর, ইউক্রেনকে কখনোই সামরিক জোট নেটোর অংশ করা যাবে না। একই সঙ্গে যুদ্ধ অবসানে দেশটিকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও শর্ত দিয়েছে রাশিয়া। এদিকে যুদ্ধাবস্থায় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে ইয়েমেনে হামলার জবাবে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোয় অন্তর্ভুক্ত না করা সহ যুদ্ধবন্ধে দেশটিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ন্যাটোর কোনো শান্তিরক্ষীও ইউক্রেনে প্রবেশ করতে পারবে না বলে সাফ জানিয়েছেন রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। এর আগে প্রয়োজনে ইউক্রেনে সেনা মোতায়েনের কথা জানায় যুক্তরাজ্য এবং ফ্রান্স। চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার CNN-কে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ। দুপক্ষের দাবি শুনে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি খসড়া প্রস্তুত করবে বলেও জানান তিনি। ক্রেমলিনও মঙ্গলবার এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইয়েমেনে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়। এর আগে সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে শনিবার থেকে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে এ পর্যন্ত নারী, শিশু সহ 53 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল।
বাংলাদেশের মাটিতে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী। সকাল 11:30টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। সেখানে তাকে স্বাগত জানায় বাফুফে কর্তৃপক্ষ। চলতি মাসেই বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। সিলেট প্রতিনিধি শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন মুদাসির আলী। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে ধারে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। এই ক্লাবের একজন নিয়মিত ফুটবলার হামজা এখন খেলবেন বাংলাদেশের জার্সিতে, যিনি আবার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। সিলেট বিমানবন্দরে নামা মাত্রই তাকে অভ্যর্থনা জানায় বাফুফে। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে বাংলাদেশ সময় সকাল 11:30টায় সিলেটে পৌঁছান হামজা। বাবা তো আগে থেকেই আছেন। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে যাওয়া 27 বছর বয়সী ফুটবলারকে ঘটা করেই বরণ করে নেওয়া হয়। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও বাংলাদেশকে অনেক ভালোবাসেন হামজা, বললেন বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী। বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে, মানুষ যাকে তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে। সিলেটবাসীর আশা দেশের ফুটবলকে ভালো কিছু দেবেন হামজা। আর বাংলাদেশ ফুটবলকে ফলো করে তাদের একটা স্বপ্ন ছিল যে হামজা চৌধুরী একদিন বাংলাদেশ ফুটবলে যোগ দেবে, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবে। ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটা জিতে বাংলাদেশের ফুটবলের আশা করতেছি বাংলাদেশের ফুটবলের একটা ভালো দিগন্ত শুরু হচ্ছে আমাদের ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণ ফুটবলাররা বাংলাদেশের ফুটবলে যে হত্যা করতে পারছেন, তারা সবাই নতুন ফুটবলের সূচনা দেখবেন, নতুন দিনের স্বপ্ন দেখবেন। সিলেটে পৌঁছে হামজা সপরিবারে যান হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৈতৃক ভিটায়। মঙ্গলবার সেখান থেকে আসবেন ঢাকায়। 19 মার্চ অনুশীলনের পরদিন দলের সঙ্গে যাবেন ভারতের শিলংয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে হামজার বাংলাদেশ দলে অভিষেক। মুদাসির আলী, মোহনা সংবাদ। ক্রিকেট 11 এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের এবারের আসর। এই টুর্নামেন্টের ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। তবে একই সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় পিএসএল-এ তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। গেল পরশু বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এখনও বোর্ডের কাছে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেননি কেউ। তবে এ ধরনের টুর্নামেন্টে ক্রিকেটারদের যাওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। ভাবমূর্তি পুনরুদ্ধার করে নারীর সুরক্ষায় কাজ করার নির্দেশ। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত সরকারের। শিশু ধর্ষণ মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের বিধান। জনগণ ভোট দিতে পারবে এমন নির্বাচনে অংশ নেবে বিএনপি, বললেন তারেক। কোরআনের আলোকে মানবিক দেশ গড়তে চান জামাত আমির। এবং গণ আন্দোলনে হামলায় জড়িত ঢাবির 128 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। সালমানের বিরুদ্ধে 22,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।